স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করে। মাহমুদা খানের পরিচয় জানতে চায়, কিন্তু কেউ বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেওয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু, কথা শেষ হয়নি, চলো বাসায়। মাহমুদা খানের কান্নার গলায় আটকে আসছে। এত বছর পর ভাইদের সচক্ষে দেখছেন, ঠিকমতো কথাও বলতে পারছে না। মাহমুদা খান শীতল কণ্ঠে বলল, আসছি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকেই সেই দিকে তাকিয়ে আছে। প্রত্যেকটা সদস্যের ভিতরে কুড়ে শুধু দীর্ঘশ্বাস বাড়িয়ে আসছে। আলী আহমেদ খান, মোবাজ্জেল খান সহ সকলে আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তর না পাচ্ছে সত্যি বলতে, আর না পাচ্ছে এড়িয়ে যেতে। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভুরু কুচকালো। আবির নিঃশব্দে ডান ভুরু উঠাতেই মেঘ বিড়বিড় করে বলল, ফুপি চলে গেল কেন? আমি বলছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 18 বছর যাবৎ চাপার পরে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশ স্তব্ধ রেখেই সকলে বাসায় ফিরে আসছে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মিম আদি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। 3 বউ রান্নাঘরে দাঁড়িয়ে ঘণ্টাখানেক আলোচনা করছেন। 3 ভাইয়ের মনে কি চলছে কে জানে। তিনজনের রুমে বসে আছে, কি ভাবছে কে জানে। তানবীর বাসায় ফিরে আবার বেরিয়েছে। টুকিটাকি কাজ ছিল, সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় আসছে, কিন্তু বন্যার কোনো হদিস নেই। আজকে স্পেশাল দিনে বন্যার দেখা পাবে না ভাবতেই ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তানবীরের মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানবীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই তানবীর বলল, এই মেয়ে কোথায় আছো? তানবীরের ধমকের স্বরে বলা কথাটাতে বন্যা না চাইতেই কেঁপে উঠল। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটা নরম স্বরে উত্তর দিল, বাসায়। কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলছি আসো বলেই তানবীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে, ফোনের নাম্বারটা আবারও চেক করে। সত্যি সত্যি তানবীর ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কল কেন দিবে, এটা ভেবেই পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে তাওয়ালে দিয়ে মুছল কিনা ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে ওঠা চুলের অবস্থা নাজেহাল, কিন্তু আঁচড়ানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে শুধায়, ছোট্ট আপু, পাগলের মতো কোথায় যাচ্ছিস? সামনেই। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তুই টিভি দেখ বলে বন্যা দৌড় বেরিয়ে গেল। গলির ঠিক সামনেই তানবীর দাঁড়িয়ে আছে। তানবীরকে দেখা মাত্র দৌড়ে গতি কমে গেছে। ধীর গতিতে এগিয়ে গেল, গলা ওড়না পেঁচানো, চুল আগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানবীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করল। বন্যা কিছু বলার আগেই তানবীর ভারী কণ্ঠে বলল, সন্ধ্যাবেলায় চুল ছেড়ে বের হয়েছ কেন? আর চুলের এ দশা কেন? মাথা ওড়না দাও। বন্যা ওড়না মাথা দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমাইছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখি। বন্যা আস্তে করে হাত বাড়ালো, ব্যান্ডেজ খুলে ফেলেছে। তামিম বন্যার হাতে ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখল, তারপর ধীর স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিছু ওষুধ বন্যার হাতে দিয়ে বলল, এই ওষুধগুলো ঠিক মতো খেও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালই নিয়ে আসলাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবো না, তাই আসিনি। আমি ওষুধ খেয়েছি, আজ থেকে এগুলো খাবা। আন্দাজি আনিনি, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে আসছি। এইটুকু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসের কথা আসছে কোথা থেকে?
আমি বলছিলাম আর কিছু বলতে হবে না, খাবারগুলো খেয়ে নিও। নাও। এত কিছু কেন আনছেন? এসবের কোনো দরকার ছিল না। তাছাড়া কি দরকার বলো? এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছুই দরকার নাই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দেবেন প্লিজ। বোনও একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলে নিজেই কল দিবে। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলতেছে, জানোই তো। বনু অল্পতেই হাইপার হয়ে যায়, এই আর কি। বন্যা মাথায় আবির ভাইয়ের কথা ঘুরছে। বাসায় আর কোনো সমস্যা কথা বন্যার মাথায় আসছে না। তবে কি আবির ভাইয়ার সঙ্গে সমস্যা হয়েছে? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে আবারও প্রশ্ন করল, বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে প্লিজ? বুনুকে জিজ্ঞেস করিও, বুনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাইরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে। লাইটের আলোতে তানভীর স্থির দৃষ্টিতে চেয়ে সেই দৃশ্য দেখছে। এদিকে বাসায় হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় ফিরে ফুপির সঙ্গে কথা বলেছে। বেশ কিছু সময় যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ ব্যালকনি থেকে আবিরকে দেখেই নিচে আসলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকলো, আবির ভাই। আবির চোখ মেলে আর চোখে তাকালো, কিছু বলল না। মেঘ আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগছে। আব্বুর নিস্তব্ধতায় আমায় খুব ভাবাচ্ছে। আর কারো একটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মু খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলে হতো। আম্মু কষ্ট পাওয়াতে আহামরি কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পর যেহেতু মানেনি, তাই আমি আর কিছু বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হোক। আসিফ ভাইয়ের বউ তো। আমি যেটা চাইছিলাম ওটা হয়নি। কি চাইছিলেন? তানবীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানবীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামুনি করলে তানবীরকে দিয়ে সন্দেহ করবে, আর আমি ওটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেঁসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলেছে। তার মানে এসব আপনাদের প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলেছেন আমার জন্য জান্নাত আপুকে আনিয়েছিলেন, তোর জন্য তো আনিয়েছি। ফুপি কি তোর না? চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাওয়াতো। কিন্তু ফুপির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করা তা ভেবেই পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই চান্স পেলে বাসার মানুষ জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপির স্পর্শে আসা যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা। ওটা আসলে শুরুতেই ছিল না। তানবীরকে নিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কিভাবে পাবো? তাছাড়াও জান্নাত যে রাকিবের বোন, এটা জানলে সবাই শিওর ধরে নিত আমার জান্নাতের সাথে সম্পর্ক। এজন্য মূলত তানবীরকে দিয়ে আনাবো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলল, আপনি খুব চালাক। মাগনা হিটলার বলি না আপনাকে। চালাক আর হতে পারলাম কোথায়? নিয়তি বেড়াজালে বন্দি হয়ে আছি আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্ট নে। মেঘ রুমে এসে টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20-25 মিনিট পর আবির দরজায় আসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলে দেখল আবির। মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করেছেন? হ্যাঁ। আপনি নুডলসও রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাহ, এত কনফিডেন্স। মেঘ মায়াবতী দৃষ্টিতে আবিরকে দেখছে। আবিরের কণ্ঠে শুনলে অষ্টদশীর
কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবির শরীরে কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপ্টে আছে, নাকের ডগায় ঘাম চিকচিক করছে। দাড়িগুলোতে চোখ পড়তে অষ্টদশী ঢোক গিলল। সম্পূর্ণ আবিরই অষ্টদশীর প্রিয় হবে। আবিরের দাড়ি অষ্টদশীর ইমোশন। দাড়িতে নজর পড়তে ছুতে ইচ্ছে করে, আর কোনোভাবে স্পর্শ করলেও গা শিহরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনা মনে পড়ে গেল। এমনকি মেঘ লজ্জা মাথা নিচু করে ফেলল। আবির মৃদুস্বরে শুধালো, কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়ালো, আপনি মানুষটা আগাগোড়াই সমস্যা। মায়া চাদরে আবদ্ধ করে দিককে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্রহ করে তুলছেন। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দিবেন না তো? না, ধমক দিব না। তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে বল, সব শুনবো আমি। বলেই মেঘের ফোনে কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিতেই দেখল মিনহাজের কল। আবিরের চোখে মিনহাজ নাম পড়ায় মাত্র আবিরের রগে রগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগের শরীর গরম হতে শুরু করেছে, চোখ রক্তাভা হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপরও আবার কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটুও সময় দিতে পারেনি, তাই ভেবেছিল আজ মেঘের মনে সুপ্ত অনুভূতি জানাবে, যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের দ্বিতীয় কল রিসিভ করলো মেঘ। মিনহাজ আদো আদো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্রই আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালে দুবার সে চিপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনেই ঘাড় ফিরিয়ে দেখল। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল, হারামি, রাগ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনের 18টা বাজায় দিছিস। আমার বেবি বলবি না বানর। তুই জীবনও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরও বারবার কেন কল দিচ্ছিস? আমার কপালটা খারাপ। ধুর, ভাল লাগে না, বাই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বর্ণা ফোন দিচ্ছে। কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমের প্রথম দিনই ওয়ার্নিং দেওয়া দরকার ছিল। তানবীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত ওদের আচরণে নিজে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবাসি বেবি ডাকতে পারল না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দায় গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকপক করে উঠছে। ঘণ্টাখানেক পর আবির আবারও নিচে আসে। রাত 12টা নাগাদ সোফাতে শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লির শব্দ আবিরের তাড়াহুড়া করে ছুটে আসে। মেঘ, তানবীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছে। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে, মাথা কেমন করছে, শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছে। এদিকে মালিহা খানের কান্না বাকি দুজনই থামাতে পারছে না। হাসপাতালে যেতে চাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানবীর আলী আহমেদ খানকে বের করেছে। এদিকে মেঘকে অজরে কাঁদছে। বড় আব্বুর সঙ্গে ওকে নিতে হবে। ঘরের মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেন গেটে পেরিয়ে বাইরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভিতরে যেতে বলেছেন, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের 2 চোখ মুছে 2 গালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ। আব্বু, কিছু হয়নি।
মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা, প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস আমি কিভাবে সব কিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ, আম্মুকে শান্ত করে ওষুধ খাইয়ে দে, আর আম্মুর কাছেই থাকিস। মেয়ে কাঁদো কাঁদো গলায় বলো, ঠিক আছে। আলী আহমেদ খানের হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানিয়েছেন সিরিয়াস কোনো সমস্যা নেই, অতিরিক্ত উৎকণ্ঠা, প্রেশার বেড়েছে। প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইঞ্জেকশন এবং স্যালাইন করা হয়েছে। আবির আলী আহমেদ খানের বেডের পাশে বসে আছে। ঘন্টা দুয়েক পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছে। ভোর 4টার দিকে ওনাকে বাসা আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ শান্ত। আবির আগেই ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই। হালিমা খান, আকলিমা খান সোফায় বসে আছেন মিম আদি ঘুমে। মালিহা খান ঘুমাচ্ছেন। মেঘ ওনার চুল তেল দিয়ে ম্যাসেজ করে দিচ্ছে। রুমে ঢুকতে গিয়ে যে দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটল। আলী আহমেদ খান বিছানায় শুয়ে নিরুত্তম কণ্ঠে বলল, আবির তোমার সাথে আমার কথা আছে। আবির খুব ভালো করেই বুঝতে পারছেন তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাইছেন, কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না। তাড়াতাড়ি ডাক্তারের নেওয়াতে বড়সড় কোনো সমস্যা হয়নি, আর একটু দেরি হলেই হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আবির অগ্রস্বরে জানালো, আপনার এখন ঘুমানো দরকার, কথা পরে শোনা যাবে। আলী আহমেদের খানের ভিতরটা ছটফট করছে, খুব অস্থিরতে ভুগছে। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা শোনো। আবির কিছুটা নিচু হয়ে আলী আহমেদ খানের হাঁটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল, আমি বললাম তো শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান, আমি এখানেই আছি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে মেঘ বিছানার অপর পাশে বসে বড় আম্মুর মাথায় ম্যাসেজ করে দিচ্ছে। মালিহা খানের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তাই কিছুই টের পায়নি। কিছুক্ষণের মধ্যে আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছে। আবির তখনও মাথার কাছে বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটো হাতে কত সুন্দর করে চুল ম্যাসেজ করে দিচ্ছে। আবিরের দৃষ্টি স্থির হলো। বাবা মায়ের একমাত্র ছেলে হিসাবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের। আবিরের জীবন সঙ্গিনী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছেন। না চাইতো আবিরের ঠোঁটে হাসি ফুটল। মেঘের এদিকে মনোযোগ নেই। বড় আম্মু ঘুমাচ্ছে দেখে সে আবার সেদিকে তাকাচ্ছে না। আবির হাসি আড়াল করে স্লেট গতিতে বলল, তুই ঘুমাতে যা, আমি আছি, সমস্যা নেই। আমার ঘুম পায়নি, ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতে চলো, তোর ঘুমানো উচিত। মেঘ ধীরে সুস্থে বলল, ঘুমানো তো আপনার উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কি না কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুমের প্রয়োজন। কই, আপনি তো ঘুমাতে যাচ্ছেন না? আবির নীরব হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি? মেঘ বিড়বিড় করে বলল, আপনি দেশে ফেরার পর থেকেই। আবিরের ফোনে ভাইব্রেট হচ্ছে। পকেট থেকে ফোন বের করতে দেখলো ফুপি কল দিচ্ছে। আবির যে উঠতে যাবে খেয়াল হলো আলী আহমেদ খান আবিরের হাত ধরে রেখেছেন। আবির হাতের দিকে তাকালো। আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্য তার নেই। তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত স্বরে বলল, সাবধানে কথা বলিস। মেঘ ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফুপির লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। আবিরের আব্বুকে হাসপাতালে নেওয়ার সময় আবিরের ফুপি আবিরকে কল দিয়েছিলেন, কিন্তু আবির রিসিভ করতে পারেনি। হাসপাতালে যাওয়ার পর তানবীরকে কল দেওয়ায় তানবীর আব্বু কাকামণির আড়ালে গিয়ে শুধু জানিয়েছে বড় আব্বু অসুস্থ, হাসপাতালে আনা হয়েছে। এরপর আর কথা হয়নি। তানবীর বাসায় এসে ফোন চার্জ দিয়েই শুতে ঘুমিয়ে পড়েছে। মেঘ ফোন রুমে ফেলে নিচে আসছিল, আর রুমে যায়নি। অবশেষে বাধ্য হয়ে আবিরকে কল দিয়েছেন। মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো। ফুপি আর্তনাদ করে বলল, ভাইজান এখন কেমন আছে বাবা? মেঘের নরম স্বরে বলল, বড় আব্বু মোটামুটি সুস্থ আছেন, বাসায় নিয়ে আসছে, এখন ঘুমাচ্ছেন। তুমি টেনশন করো না ফুপি। মেঘ, হ্যাঁ ফুপি।
আবির কোথায়? আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে, তাই আমাকে ফোন দিয়েছেন। বাসার সবাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ ঠিক আছে। বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দেখে ঘুমাতে গেছে। তোর আব্বু কেমন আছে? আব্বুর কথা কি বলবো, সে যে চুপ করেছেন, এখন পর্যন্ত কারোর সাথে কথা বলছে না, আম্মুর সাথেও কথা বলছে না। তুমি চিন্তা করো না ফুপ্পি, নিজের যত্ন নাও, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তোরা সাবধানে থাকিস, সম্ভব হলে আবিরকে একটু যত্ন নিস। ছেলেটা মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করে, আমার কথা শুনবে নাকি? এক ধমক দিয়ে 10 হাত দূরে ফেলে দিবে। মাহমুদা খান মৃদু হেসে বলো, তুই বুঝাইয়া বলিস। আচ্ছা বলবো, এখন রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেঘের কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল। আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল, ঘুমাতে যা। মেঘ মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, আমি থাকি এখানে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চোখ তুলতেই দুজনের চোখাচোখি হলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই, রুমে যা। মেঘ আবিরের পানে চেয়ে গাল ফুলিয়ে উষ্টে উঠল। বড় আম্মুকে রেখে যেতে ইচ্ছে করছে না, চোখে ঘুম নেই। তাছাড়াও এখানে থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারবো। অভিমান জমেছে মনের কোণে। আবিরের কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, কথা বললে একটু মানিস প্লিজ। মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠে কথাটা আবেগ, অনুভূতি, তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে তা বুঝতে পেরে মেঘ চুপচাপ রুমে চলে গেল। হাত মুখ ধুয়ে উজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে, কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে। গোমরা মুখে আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে। আবির দেশে আসার পরে মেঘের সঙ্গে তেমন কথা বলতো না, বললেও চোখে মুখে সবসময় রাগ ক্রোধ থাকতো। হুটহাট ধমক দিয়ে বসতো। অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো রাগ দেখায় না, মেঘের উপর শুধু শুধু চেঁচায় না, কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয়। আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে। আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে। প্রায় 8টা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন। আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মালিহা খান শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন। উদ্দিত কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন, তোর আব্বুকে নিয়ে কখন বাসায় ডাকিসনি কেন আমায়? 4টার দিকে আসছি, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। তোর আব্বু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, একদম সুস্থ আছে, শুধু প্রেশারটা একটু বাড়তি। আজে বাজে চিন্তাভাবনা বাদ দিতে বলছেন। মালিহা খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে, তারপর মোলায়েম কণ্ঠে শুধালেন, সারা রাত ঘুমাসনি না? রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি আছি তোর আব্বুর কাছে। সমস্যা নেই, আব্বু উঠুক পরে যাব। মালিহা খান তেমন জোর করল না। বাবা অসুস্থতার ছেলের পাশে থাক, এটা সব মায়েরাই চাইবে। মালিহা খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন, তিনি প্রায় 15 বছর যাবৎ এই বাড়িতে থাকেন। ওনার নাম খোদেজা। ওনার হাজবেন্ড এ বাড়ির দারোয়ান। বাড়ির দেখাশোনাও ওনারা দুজন মিলেই করেন। ওনাদের 2জন মেয়ে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনার খরচ সব দায়িত্ব আবিরের আব্বু। আবিরদের মেন গেটের পাশে ওনাদের থাকার জন্য 2টা রুম করে দিয়েছেন। উনি সব কাটাবাছা করে দেন, কিন্তু রান্নার বেশিরভাগ সময় মালিহা খান নিজেই করেন। মালিহা খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারে না। অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমেদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিহা খানই করেন। কখনো বেশি রান্না হালিমা খান করেন। রান্না করাটা হালিমা খানের শখ, নতুন নতুন রেসিপি বানানো বাড়ির সবাইকে, তা খাওয়াতে ওনার বেশ ভালো লাগে। অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বললেই চলে। মালিহা খান আর হালিমা খান রান্না করলে
উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মাঝে মাঝে লবণ চেক করেন। বড় বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোদেজা আপা সহযোগিতা রান্না করেন, তবে তা খাওয়ার যোগ্য হবে কি না সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন। আবির আসার পর আরেকজনের হেল্পিং হ্যান্ড এনেছে। উনি 2 থেকে 3 ঘন্টার জন্য এসে ঝাড়া মোছা, কাপড় ধোয়া, সাথে অন্যান্য কিছু কাজ করে দিয়ে যান। আজ মালিহা খান, হালিমা খান দুজনে উঠতে দেরি করেছেন, তাই আকলিমা খান আর খোদেজা আপা মিলে রাস্তা রেডি করেছেন। মালিহা খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছে। আম্মু কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল, তোমাকে নাস্তা আনতে কে বলেছে? ভালো না লাগলে শুয়ে ঘুমাও। তোর আব্বুর জন্য রান্না করতে হবে। এই অবস্থায় রান্না করতে যাবে? ওরা সব রেডি করে রেখেছে, শুধু রান্নাটা করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা খুশি করো, তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না। আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মালিহা খান খানিক হেসে বেরিয়ে গেল। মালিহা খান ড্রয়িং রুমে পর্যন্ত যেতে মেঘ নেমে আসলো। মালিহা খানের আগে রান্নাঘরে ছুটে গেল। সবাই আলী আহমেদ খানের রান্নার বিষয়ে কথা বলছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আব্বু, চলো আজ আমি রান্না করব। আকলিমা খান হেসে বলেন, মেঘ, তুই রান্না কবে শিখলি? আজকে শিখব, তারপর রান্না করব। মালিহা খানে তটস্থ হয়ে বলল, না রে মা, তোর রান্না করতে হবে না। তোর বড় আব্বু এমনিতে অসুস্থ, রান্না ভালো না হলে পারবে না। রান্না একবার ভালো না হলে প্রয়োজনে 5 বার করব, তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমায় দিক নির্দেশনা দিবে। মা রে, পাগলামি করিস না। মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো, ডিসিশন ফাইনাল, রান্না আমি করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমরা সবাই রান্নাঘর থেকে যাও, ডাইনিং থেকে নির্দেশনা দিলেই চলবে। বড় আব্বু, আব্বু, আবির ভাই যেভাবে নিজের মর্জি চালায়, মেঘও আজ ঠিক সেইভাবে বলছে। মালিহা খান সব বাকিরা আশ্চর্য নয়নে মেঘকে দেখছে। সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে 10 বার আম্মু, বড় আম্মু অথবা কাকিয়াকে ডাকতে থাকে, সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে। ভাবা যায়? মালিহা খান ডাইনিংয়ে বসে মেঘকে নির্দেশনা দিচ্ছে। মেঘ সেই অনুযায়ী রান্না করছে। একবার জায়গায় 10 বার লবণ চেক করছে। তরকারি হয়েছে কি না সেটা বুঝতে পারছে না, আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না। মালিহা খানের কথা মতো বড় আব্বু যেন 2টা তরকারি রান্না করেছে। রান্নার শেষে ছুটে গেলে বড় আব্বু রুমে বড় আব্বু উঠছে কি না দেখার জন্য। 3 দিনে অনিদ্রা আবিরের চোখ ঘুমে টান ছিল, তাই চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল। মেঘের দুপুরের শব্দ সহসা ঘুম ভেঙে গেল। ক্ষুদ্র পরিসরে তাকাতে চোখে পড়ল মেঘের নাজেহাল অবস্থা। গ্যাসের তাপে মেঘের একাকার অবস্থা হয়ে গেছে। যে মেয়ে আজ পর্যন্ত টানা 10 মিনিট চুলার পাশে দাঁড়াতে থাকেনি, সে আজ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রান্না করছে। চোখ মুখ লাল হয়ে আছে। আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল, তোর এই অবস্থা কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, বড় আব্বু এখনও ওঠেনি? না। আচ্ছা। মেঘ চলে যাচ্ছে। আবির পিছন থেকে গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করল, আমি কি জিজ্ঞেস করেছি? এমনি বলেই মেঘ চলে গেছে। আবিরের দুশ্চিন্তা কমতি নেই। আব্বু, আম্মু, মেঘ, ফুপি প্রত্যেকের চিন্তা এক আবিরের মাথায়। সেই সঙ্গে নিজের ব্যবসা, আব্বুর ব্যবসা, তানবীরের চিন্তা তো আছেই। একা একজনের পক্ষে কত দিকে সামলানো সম্ভব? 9টার দিকে আলী আহমেদ খান ঘুম ভাঙে। সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকাতেই আবিরের কোমল কণ্ঠে প্রশ্ন করল, এখন কেমন লাগছে? কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। তুমি ঘুমাওনি? আবির মলিন হাসল। আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। আলী আহমেদ খান অনেকটাই সুস্থ, একাই চলতে পারেন, তবুও আবির রিস্ক নিতে চায়নি। আলী আহমেদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই আবির প্রেসার
মাপার যন্ত্র নিয়ে আসলো। প্রেশার এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক রয়েছে। আলী আহমেদ খান গুরুভাব কণ্ঠে প্রশ্ন করল, তানবীর কোথায়? ওঠেনি এখনো? বলতে পারছি না, দেখতে হবে। তানবীরকে ডাকো। তোমাদের দুভাইয়ের সাথে আমার কথা আছে। আবির ভুরু কুচকে বলল, আগে খাবার খেয়ে ওষুধ খাবে, তারপর কথা শুনবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না? আবির ঠোঁট হালকা হাসি রেখে বলল, আপনার সুস্থতা থেকে আশা করি কথাটা বেশি গুরুত্ব না। আপনি সুস্থ থাকলে একটা কেন, লক্ষ কোটি কথা বলতে পারবেন। আলী আহমেদ খান নিশ্চুপ। আবির রুম থেকে উচ্চস্বরে বলল, আব্বু যেন খাবার পাঠাও। একটু পরে মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো। আবির কপাল গুটিয়ে চেয়ে আছে। মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটল একে একে সব নিয়ে আসতে। মালিহা খান রুমে এসে বিছানার পাশে বসতে আবিরের আব্বুর সাথে কথা বলছে। এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচালো। মেঘ শুধু মুচকি হাসলো। আবিরের মাথা কিছুই ঢুকছে না। মালিহা খান এবার খাবারের প্লেটে এগিয়ে দিয়ে উত্তপ্ত স্বরে বলল, নিন, খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আলী আহমেদ খান অল্প খেয়ে কপালে খানিকটা কুচকালো। সে দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠেছে। স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত। রান্না খারাপ হলে আজ খবর আছে। আলী আহমেদ খান আর একটু খেয়ে হাসি মুখে বললেন, আজকের রান্নার স্বাদ অন্যরকম। এ রান্না তো তোমার না? কে রান্না করেছে? মালিহা খান চোখের ইশারায় মেঘকে দেখালো। আলী আহমেদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো। আলী আহমেদ খানের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির। বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ লজ্জা মাথা নিচু করে ফেলেছে। আলী আহমেদ খান খেতে খেতে মেঘের প্রশংসা পঞ্চমুখ। তা শুনে মেঘ লজ্জায় লাজুকলতার ন্যায় নুয়ে পড়েছে। আবিরের বীরত্বমাখী যুগল মেঘেতে স্থির হয়ে আছে। মেঘ রান্না করেছে, এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা। সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাদমস্তক পরখ করতে লাগলো। রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তা দেখে নিল। আবিরের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসছে। মনের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ড আবির অভিভূত হয়ে যাচ্ছে। মেঘের দায়িত্ববোধ, চলাফেরা, অমূলক পরিবর্তন, আচার কথাবার্তা তেও আকাশ পাতাল পার্থক্য। ছটফটে অল্পবয়স্ক মেয়েটা কয়েকদিনে কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে। কথার পূর্ণ ম্যাচুরিটি। হুটহাট রেগে যায় না, রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে। আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টদশীর প্রেমে পড়েছে। আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে। প্রেমিকা সুলভ আচরণে মেয়েটা দিনকে দিন বইয়ের ন্যায় আচরণ করছে। অষ্টদেশীর উষ্ণ আওতা আবিরের বক্ষে অনুষঙ্গে আন্দোলিত হয়। আলী আহমেদ খানের খাওয়া প্রায় শেষের দিকে। আবির গলা খাকিয়ে দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, তানবীর উঠেছে কি না দেখে আয়, উঠলে বলিস রুমে আসতে। মেঘ আচ্ছা বলে চলে গেছে। এর মধ্যে মোফাজ্জল খান রুমে আসছে। ভোরবেলা একবার দরজা পর্যন্ত এসেছিল বড় ভাই ভাবির রুমে, তাই ভিতরে আসেনি। দরজার বাইরে থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গেছিল। মোফাজ্জল খান আসতেই আলী আহমেদ খান শান্ত স্বরে বললেন, আয় ভিতরে আয়, বস। এর মধ্যে তানবীর আসলো। খাবার শেষ হতে মেঘ প্লেট নিয়ে চলে গেছে। আবির আব্বুকে ওষুধ দিয়ে গিয়ে পুনরায় চেয়ারে বসলেন। তানবীর আবিরের পেছনে দাঁড়ালো। মালিহা খান আলী আহমেদ খানের পাশে বসো। মোজাম্মেল খান বিছানার থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন। মেঘ দরজায় এসে দাঁড়িয়েছেন। পরিবেশ কেমন যেন স্তব্ধ। আলী আহমেদ খান হঠাৎই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, গতকাল রমনা পার্কে মহিলাকে দেখেছিলে তোমরা? আবির তানবীর দুজনে একসঙ্গে উপর নিচ মাথা নাড়ালো। আবির মৃদুস্বরে বলো, জি। আলী আহমেদ খান ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন, উনি তোমাদের ফুফি হয়, আমাদের একমাত্র বোন। আবির আর তানবীর দুজনে নিরুদ্বেগ। কেউ কোনো কথা বলছে না। দরজার পাশে মেঘ নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। তানবীর আবির আগে ফুফির দিক থেকে ফুফির সব ঘটনা শুনেছেন, আর আজ আলী আহমেদ খানের মুখ থেকে সব শুনেছে। তারা আগে থেকেই ঘটনা জানে,
এরকম কোনো রিয়াকশনই দেখায়নি। আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি। আলী আহমেদ খান এবং মোফাজ্জল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে। আলী আহমেদ খান শেষে একটি কথা বলেছেন, এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমের গড়ে উঠেছে। সে শুধু আমার বোনকে নেয়নি, আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না। আবির ভারী কণ্ঠে শুধালো, 28 বছর আপনার পরিবারে পরিপূর্ণ হয়নি, আমরা কি তবে আপনার শান্তির কারণ নয়? আবিরের মুখে এমন কথা শুনে সকলে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির এমন কথা বলা ছেলে না। আলী আহমেদ খান হেসে বললেন, তা কেন হবে? এখন তোমরাই আমার সব, তোমাদেরকে ঘিরে আমার সব আশা ভরসা। তাহলে এত বছর আগে ক্ষোভ এখনও কেন মনে পুষে রেখেছেন? আর আমাদেরকে কেন বা বলছেন? সেই ক্ষোভে আমাদের মধ্যে ঢুকাতে যাচ্ছেন। আলী আহমেদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এত বছর পর বোনকে দেখতেও নিজের আবেগ অনুভূতি রাগ ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে। মোফাজ্জল খান ধীর কণ্ঠে বললেন, তোমাদের একজন ফুফি আছে, তা তোমাদের জানা দরকার, এজন্য জানানো হয়েছে। আবির মৃদু হেসে বলল, আপনারা যদি নিজেদের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এই বাড়িতে চৌকাঠ পেরোতে না দেন, তবে আমাদের ফুফি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি কাজ? তানভীর সন্দিহান চোখে যে প্রশ্ন করলেন, ফুপিকে এই বাড়িতে আনা যায় না? সেটা সময় বলে দিবে। আরও কিছুক্ষণ চলো এই কথোপকথন। আবির বাবা চাচাকে ইচ্ছাকৃত খোঁচা দিয়ে কথা বলছেন যেন ওনাদের ভিতরে রাগ ক্ষোভ কমে আসে। আবির ওনাদের সাপোর্ট করলেন, সেই রাগ কমার বদলে উল্টে বেড়ে যাবে। কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ছে। 3 দিনের ক্লান্তিতে চোখে ঘুম আছড়ে পড়ছে। অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। রাকিবে জানিয়ে দিয়েছে, সে যে সকাল থেকে ঘুমিয়েছিল সেই ঘুম ভাঙতে সন্ধ্যা আগে আগে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসছে। সারাদিনে ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি। রুমে ঢুকতে গিয়ে দেখল আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে। আবির তা দেখে রীতিমতোই ভিমড়ি খেল। মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে। আবির ধীর গতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসলো। আস্তে করে বলল, আব্বু। আলী আহমেদ খান চোখ মেলে তাকালেন। সঙ্গে সঙ্গে মেঘ পত্রিকা পড়া বন্ধ হয়ে গেছে। আবির ধীর স্থিরভাবে জিজ্ঞেস করলো, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওষুধ? আলী আহমেদ খান মেঘের দিকে তাকিয়ে বলল, আমার মাই খাইয়ে দিয়েছে, সারাদিন ধরে এখানে বসে আছে, রুমে যাচ্ছে না। আবির কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে বলল, তোর ম্যাচুরি আমায় প্রতিনিয়ত উন্মাদ করে তুলে। এত ম্যাচুর হয়ে যাচ্ছিস কেন তুই? সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাই না। আমার উগ্র বদমেজাজি উচ্ছৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলছি?